কি চাইছেন মানুষ এই বাজেট থেকে? ধূপগুড়ি থেকে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী রকি। রকি, মানুষ কি বলছেন? ধূপগুড়ির মানুষ কি চান তারা? আজ 2025-এর বাজেট পেশ এবং দ্রব্যমূল্য কিন্তু দিন দিন বেড়েই চলছে, যার ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ এবং মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। আমি শুনে নেব তাদের থেকে যে এই যে আজকে বাজেট, তার থেকে তারা কতটা আশা করছে, কারণ গ্যাসের দাম তো দিন দিন বেড়েই চলছে, ভর্তুকি বন্ধ হয়ে গিয়েছে। কি বলবেন, এই বাজেট নিয়ে কি আশা রয়েছে? আশা কিছুই নেই, তার কারণ আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাটা যারা সিদ্ধান্ত নেয় তাদের কিনে খেতে হয় না। যারা গ্যাসের দাম বাড়ায় বা কমায়, পেট্রোল ডিজেলের দাম বাড়ায় বা কমায়, তাদের কাউকে নিজেদের পকেটের পয়সায় পেট্রোলও করতে হয় না, গ্যাসও কিনে খেতে হয় না। জ্বালায় পড়তে হয় আমাদের, কারণ তাদের বাড়ির যে গ্যাসটা জ্বলে সেই গ্যাসের টাকাটাও ইনডাইরেক্ট ট্যাক্স হিসেবে আমাদের থেকে নেওয়া, আবার আমাদের বাড়িটাও আমাদেরই কিনতে হয়। আমরা পড়ি জ্বালায়, যাদেরকে স্কুলে মিড ডে মিল চালাতে হয়, যাদেরকে বাড়িতে কিনে খেতে হয়। 5 টাকা বাড়লে সেই 5 টাকা আমাদের মান্থলি বাজেটে বাড়ে। ফলে আশা কিছুই করছি না, আশা করাটাও বৃথা। তবে হ্যাঁ, ওই যে বললাম যে আশায় বাচ্চা চাষা যে টাইপের ব্যাপার, কিছুটা একটা মনের একেবারে ভিতরে হলেও এটা থাকে যে সরকার যাদেরকে আমরা আমাদের ভোটে নির্বাচিত করি, তারা আমাদেরকে ন্যূনতম আমাদের জীবনযাপন, দৈনন্দিন জীবনযাপনটাকে ন্যূনতম তারা একটু সহায়তা করবে, যাতে আমরা কিছুটা হলেও একটু এই কষ্টের মধ্যেও সুরাহা পাই। আপনি কি বলবেন? গ্যাসের তো ভর্তুকি বন্ধ হয়ে গিয়েছে, আজকে বাজেট নিয়ে কি আশা করছেন? যে হারে দ্রব্যমূল্য চলছে আর কি, তারপরে গ্যাসের দাম 857 টাকা, তারপরে ভর্তুকি বন্ধ, এই অবস্থায় মধ্যবিত্ত আমরা যারা আছি কিভাবে আমরা এগুলা জিনিস মেনটেন করবো? আমাদের পক্ষে তো চাপ হয়ে যাচ্ছে, নেতা মন্ত্রীদের তো কোনো কিছু যায় আসে না। আমাদের দেখা যাক এবার ধূপগুড়ির মানুষ নেতাদের উপর খুব রেগে আছেন। এবার ওকে দেখা যাক আসানসোলের মানুষ কি বলছেন। দীপক রয়েছেন আমার সহকর্মী। দীপক, দেখো, একেবারে আজ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এবং বাজেটে প্রত্যাশা কি শিল্পাঞ্চলবাসীর, কারণ আসানসোল দুর্গাপুর হচ্ছে একজন শিল্পনগরী। এই বাজেটে কি প্রত্যাশা? বাজেটে এটাই চাই আমরা কি আমাদের যে মিডল ক্লাস সেকশন আছে তার অ্যাসপিরেশন ফুলফিল হোক। আমাদের যে ছোটোখাটো বিজনেসম্যান আছে যে আজকের এই যে मंदिर मार झेलছে, मतलब ये जो বড় যে কম্পিটিটর আছে, मतलब जितना भी जो बड़ा ব্যবসায়ী है ওরা খেয়ে নিচ্ছে ছোট ব্যবসায়ীদের। তো আমরা চাই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কি ওরা এই ছোটোখাটো একের পর এক রাষ্ট্রায়ত্ত শিল্প বেসরকারীকরণের পথে, সেটা তো আছেই, সেটার জন্য তো আমাদের ছোটোখাটো ব্যবসায়ীরা সব मतलब কিছুদিন পর আমার মনে হয় না কি ছোট ব্যবসায়ী বলে কিছু থাকবে। আর বেরোজগারি সব বাড়ছে। আর ছোটোখাটো এত 7 কোটি বিজনেসম্যান যেটা আছে পুরো ভারতবর্ষে, এত লোকে চাকরি দেয়, কিন্তু আজকে এই ছোটোখাটো ব্যবসায়ীদের নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চিন্তা ভাবনা হচ্ছে না। তো আমরা একের পর এক রাষ্ট্রায়ত্ত কারখানা বন্ধ, বেসরকারীকরণের পথে, এই জায়গায় দাঁড়িয়ে এই বাজেটে কি প্রত্যাশা? আমাদের এই প্রত্যাশা আছে যে যেগুলো রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো যদি আবার মানে স্টার্ট করা যায়, তাহলে বহু মানুষের বেকারত্ব এখানে দূর হবে। আসানসোলবাসীর মানে যে ইকোনমিক কন্ডিশন আছে সেটা একটু সুষ্ঠুভাবে চলাচল হবে এবং পয়সা আমরা মানুষের কাছে দেখতে পাবো এবং বিজনেসের এখানে খুব উন্নতির এইটা একটা রাস্তা আছে আসানসোল শহরে। তো আমি চাই যে সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট এই বিষয়গুলো একটু, যে পুরনো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে পড়ে আছে সেগুলো যেন সরকার অন্তত এগুলো দেখুক, চাইছেন সরকার এগুলো দেখুক। চন্দনদার কাছে একটু জানতে চাই, চন্দনদা ওই একই স্ট্যান্ড পয়েন্ট তো আপনাদেরও? ট্যাক্স টেরোরিজম চলছে। দেখো, পরিষ্কার একটা কথা বলি, ওই আমি আবারও বলি প্রসেনজিৎ বাবুর মতো, যে ট্যাক্স টেরোরিজম এটা একটা সার্টেন কনসেপ্ট, এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এই টেরোরিজম শব্দটাকে ব্যবহার করার মধ্যে থেকে সাধারণ মানুষের আর্তনাদ পরিপুষ্ট হয় বা ফুটে ওঠে। কয়েকটা জিনিস এখানে কিন্তু খুব প্রকট। নাম্বার ওয়ান, আমরা যদি দেখি যে আমরা কেন, যে প্রসঙ্গটা তুমি তুললে একটু আগে, যে আমরা রেল বাজেটকে সেগ্রিগেট করেছিলাম কেন 1938 থেকে, তার কারণ পূর্ণাঙ্গ যে বাজেট, যেটা ফিনান্স বাজেট এবং তার সাথে রেল, এই দুটো কমপ্লিটলি ডিফারেন্ট কনসেপ্ট, এবং তার থেকেও বড় প্রশ্ন যে একটা লাইফ লাইন রেলকে বলা হয়, এবং তার জন্য আলাদা বাজেটের প্রয়োজনটা সাধারণ মানুষের একটা ডিরেক্ট রেলওয়ে কনসেপ্টের জন্য, এবং তারা কিভাবে ট্রান্সপোর্টেড বা কিভাবে উপকৃত হতে পারেন, এবং তার সাথে এমপ্লয়মেন্ট জেনারেশন। আমরা জানি বিগেস্ট এমপ্লয়মেন্ট জেনারেট করতো কোনো একটা সময় রেলওয়েজ, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দুটোকে এক করে দেওয়ার ফলে আমরা বহু ক্ষেত্রে রেল বাজেটের যে আলাদা
বা ইনস্টিংক্ট সেটা কিন্তু ফিল করতে পারি না বা দেখতে পারি না, এটা প্রশ্নের বাইরে চলে গেছে। এবং সেক্ষেত্রে বহু বহু প্রশ্ন এসে গেছে, যেখানে যেখানে বন্দে ভারতের মতো ট্রেন যে এক্সাম্পলগুলো করলো, আমি নতুনভাবে করতে চাই না, এটা হয়ে গেছে একটা অ্যাফ্লুয়েন্ট শ্রেণীর ক্ষেত্রে অর্থাৎ একটা কোথাও নির্দিষ্ট ক্লাস হয়ে পাওয়ার গেছে। দ্বিতীয় প্রশ্নটা আমি বলি তোমার কাছে, মানে আমাদের কাছে আরও বেশি ইন্টারেস্টিং বা আরও বেশি প্রয়োজনীয় জানবার জন্য, সেটা হলো যে আজকে তুমি এমপ্লয়মেন্ট নিয়ে একটু আগে কথা বললে, কোনো কিন্তু নেই। আমরা আজকে 47 বছরের সর্ববৃহত্তর আনএমপ্লয়মেন্ট ভারতবর্ষে, যেখানে প্রমিস ছিল 2 কোটি বেকারের চাকরি প্রতি বছরে, মানে আমাদের এমপ্লয়মেন্টে সারপ্লাস করে যাওয়ার কথা ছিল, হয়নি, বাদ দিলাম, সেটা না হয় একটা ইলেকট্রাল আইডিয়া থেকে করা হয়েছিল, শুধু প্রচারের মাত্রা। কিন্তু সর্বত্রই যদি প্রচারের মাত্রাটাই একমাত্র প্রাধান্য পায়, তাহলে দেখতে হবে এই গত 11 বছর ধরে যে সরকারটা কেন্দ্রে বিভিন্ন বাজেট রচনা করছেন, বিভিন্ন প্রোগ্রাম রচনা করছেন, তাদের ভূমিকাটা আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে কি ওই অগ্নিবীর, শর্ট এমপ্লয়মেন্ট, যদি এই প্রসঙ্গগুলো থাকে, তাহলে দেখতে হবে একদিকে ট্যাক্সের বোঝা চাপানো, আরেকদিকে শর্ট এমপ্লয়মেন্ট করে আমাদের মূল যেটা ইন্ডিয়া ইজ কম্পারেটিভলি অ্যান ইয়াং কান্ট্রি, ঠিক সেখানে কি এক্সপ্লয়েট করা হচ্ছে ওই ইয়াং জেনারেশনকে। এবং তাতে কি হচ্ছে দেখো, একটা ডাবল সাইজিং করা হচ্ছে, একটা কিলার ইনস্টিংক্ট তৈরি করে দেওয়া হচ্ছে। একদিকে যেমন ব্যাপক ট্যাক্সেস, অন্যদিকে তার ইনকাম জেনারেশন বা স্প্যান অফ টাইম, যে সময়টা সে চাকরি করবে সেটা শর্ট সার্ভিস। এইরকম জায়গাতে অন্তত দেশের গ্রোথ হতে পারে না, দ্যাট ইজ আনডাউটেডলি ট্রু। চন্দনদা, সুব্রত প্লিজ। কন্ট্রারি টু আমার পাশে যিনি রয়েছেন, তার ক্লেমের যিনি ক্লেম করলেন যে ট্যাক্স টেরোরিজম বেড়েছে, ঠিক বিজেপি গভর্নমেন্ট হচ্ছে, বিজেপি পরিচালিত গভর্নমেন্ট হচ্ছে কর বান্ধব, ট্যাক্স ফ্রেন্ডলি। এবং দেখবেন যে আজ থেকে 10 বছর আগে ইনকাম ট্যাক্সের লোক বাড়িতে পৌঁছে যেত যে আপনার ট্যাক্স বেশি রয়েছে, আপনার কম্প্রোমাইজ করার জন্য পৌঁছে আপনার থেকে এত টাকা দিতে হবে। আজকে বিজেপি পরিচালিত গভর্নমেন্টে পুরো ব্যাপারটা ফেসলেস হয়ে গেছে। কোন ইনকাম ট্যাক্স অফিসার অ্যাসেসমেন্ট করবে সেটা কেউ জানে না, সেটা কম্পিউটার থেকে এমন ভাবে করা হচ্ছে যে তাতে কোনো কন্টাক্ট করতে পারে। একটু থামাচ্ছি, আমার কাছে একটা ব্রেকিং নিউজ এসেছে, আমি একটা ছবি দেখাতে চাইবো আপনাদের। মেট্রিগঞ্জ সীমান্ত থেকে আপনাদের কদিন আগে দেখিয়েছিলাম বাংকারের ছবি, আবার একটা বাংকারের ছবি দেখাবো আপনাদের। বিজিবির বাংকার দেখুন তো, বিজিবি সেন্ট্রি পোস্টেই বাংকার। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, এই 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 জায়গাটা, ঠিক জায়গাটা আমি তোমার থেকে প্রথমে জানতে চাইবো, দ্বিতীয়ত এই বাংকারের বিষয়ে জানতে চাইবো। দেখো যে আন্তর্জাতিক নিয়মই আছে যে কাঁটাতারের যে 0 পয়েন্ট আছে, সেই 0 পয়েন্ট থেকে 150 গজের মধ্যে কোন রকম নির্মাণ কাজ কেউ করতে পারবে না, বিএসএফ বা কোথাও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। কিন্তু দেখা গেল গতকাল মেট্রিগঞ্জের 3 বিঘা সীমান্ত লাগোয়া এলাকায় বাংলাদেশের দিকে 150 গজের মধ্যে বাংকার তৈরির চেষ্টা চালাচ্ছিল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। এবং গোটা বিষয়টি বিএসএফ এর নজরে আসতেই বিজিবি অর্থাৎ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাদের কাজ বন্ধের কথা বলা হয়। প্রথমে কাজ বন্ধ করতে না চাইলেও বিএসএফ এর তরফে হুঁশিয়ারি দেওয়া হয়, এরপরেই কাজ বন্ধ করা হয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর তরফে। তবে গোটা বিষয়টি নিয়ে বিএসএফ জানিয়েছে যাতে আগামীতে এই ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়টি নিয়েও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কথা বলা হয়েছে। অতনু, ঠিক যেখানে কোন রকম কোনো আনাগোনা বারণ, কোন রকম কোনো অ্যাক্টিভিটি বারণ, অর্থাৎ সেই নো ম্যানস ল্যান্ড, বিজেপি সেন্ট্রি পোস্টে দেখা যাচ্ছে যে একটি বাংকার তৈরি হচ্ছে। এই নো ম্যানস ল্যান্ডে নিয়ে গিয়ে নো ম্যানস ল্যান্ডে বাংকার তৈরি হচ্ছে। মেখলিগঞ্জ সীমান্তে জিকাবাড়ি এলাকায় 2টি বাড়ি তৈরি হয়েছে। এবার এই বাড়ি কিভাবে তৈরি হয় নো ম্যানস ল্যান্ডে? বাড়ি তৈরি করছে বিজিবি, বিএসএফ কথা বলে এবং বিজেপির সঙ্গে কথা বলে এই বাংকার বানানো বা বাড়ি বানানো বন্ধ করে দিয়েছে।